আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনা ও উপসর্গে অর্ধশতাধিক প্রাণহানি, ময়মনসিংহ মেডিকেলেই মারা গেলেন 10 জন। এখনও টিকার আওতায় আনা যায়নি তৃতীয় লিঙ্গের মানুষদের। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সঠিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, তৃণমূলের সরকারের কাজের সুফল পৌঁছে দেওয়ার তাগিদ। কাতার থেকে কাবুলে ফিরলেন তালেবানের শীর্ষ নেতারা, উদার হওয়ার আশ্বাসে এখনই ভরসা রাখতে পারছেন না আফগান নারীরা। অনলাইনে সক্রিয় জঙ্গি সংগঠনগুলো অর্ধশতাধিক সাইটে দেয়া হচ্ছে দিক নির্দেশনা, শুধু অভিযান নয়, একই মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচারণার পরামর্শ। বনানী থানার মাদক মামলায় পরিমণিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাই সিআইডি, জামিন ও রিমান্ড শুনানি আগামীকাল। রাজধানীর গুলশান ও মিরপুরে ডিবি পুলিশের অভিযান, ভয়ঙ্কর আইস মেথ, ইয়াবাসহ বিপুল মাদক জব্দ, চক্রের 9 সদস্য আটক। চট্টগ্রাম বন্দরে কমছে কন্টেইনার জট, বেসরকারি আইসিডির পরিবর্তে বন্দর থেকে পণ্য খালাসের পক্ষে বিজিএমইএ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। আপনাদেরকে শুরুতেই মনে করাতে চাই, সবাই ঘরে, ঘরের বাইরে, সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গে বিভিন্ন স্থানে মারা গেছেন অন্তত 60 জন। এর মধ্যে সিলেট বিভাগের সর্বোচ্চ 12 জনের প্রাণহানি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন 10 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছেন 9 জন। মৃতদের মধ্যে রাজশাহীর 4, নওগাঁ, নাটোরের 2 জন করে এবং মেহেরপুরের 1 জন। এদিকে বরিশালের শেরেবাংলা মেডিকেলে 8 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে 6, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল ও ফরিদপুরে 4 জন করে, কুমিল্লা ও পাবনায় 1 জন করে মারা গেছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই ময়মনসিংহে আমাদের সহকর্মী হোসাইন শাহিদের কাছে। শাহিদ, ময়মনসিংহে হঠাৎ করে মৃত্যুহার বোধহয় কিছুটা বেড়েই গেল, কি বলছেন চিকিৎসকরা, আর সার্বিক চিকিৎসার যে কার্যক্রম সেটি কেমন দেখছেন? আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীগুলো আসেন, সেই রোগীগুলো হচ্ছেন যে বেশিরভাগ সময় তারা খুব গুরুতর অবস্থায় কিন্তু আসেন, অর্থাৎ করোনা আক্রান্ত হওয়ার পর এবং যারা বেশি হাসপাতালে থাকেন না, বাড়িতেই থাকেন, তখন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আসলে তারা জানেন না। বা যখন একদম বেশি খারাপ হয়ে যায়, সিচুয়েশন যখন অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় চলে যায়, তখন তারা হাসপাতালে আসেন এবং সেই ক্ষেত্রে তারা নির্ধারণ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এখানে এই ধরনের মৃদু বা মাঝারি মানের যে রোগীরা রয়েছে, তারা যদি আসলে সঠিক সময় হাসপাতালে পৌঁছান, নিকটবর্তী হাসপাতালে পৌঁছান, তাহলে কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ার কথা নয়, এমনটাই কিন্তু চিকিৎসকরা বলছেন। কিন্তু যখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা আসছেন, তারা নিজেদেরকে গুরুতর অবস্থায় নিয়ে গিয়ে একদম শেষ পর্যায়ে হাসপাতালে তারা এসে ভর্তি হচ্ছেন, যে কারণে মৃত্যুর যে অবস্থানটা, সংখ্যাটা সেটা একটু বেশি। তবে এখানে আরেকটি বিষয় যেটি চিকিৎসকরা বলছেন, যে ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো ছাড়াও কিন্তু আরও আশপাশের যে জেলাগুলো রয়েছে, গাজীপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, টাঙ্গাইল এবং এইসব এলাকা থেকে কিন্তু রোগীরা আসছে। অর্থাৎ যাদের মৃত্যু হচ্ছে, এদের প্রত্যেকের বাড়ি বা প্রত্যেকে যে ময়মনসিংহের বাসিন্দা বিষয়টি তা নয়, অন্যান্য জেলা, অন্যান্য বিভাগের রোগীরাও এখানে আসছে, যে কারণে দেখা যাচ্ছে যে মৃত্যুর যে সংখ্যা এখানেও কিন্তু অনেকটাই এটার জন্য অনেকটাই দায়ী। তো যেটা বলা হচ্ছে যে মাঝারি এবং মৃদু মানের যে রোগীরা রয়েছেন, তারা যদি আসলে আরও সচেতন হন, তারা যদি স্থানীয় হাসপাতালে চিকিৎসা করেন এবং জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে তারা যদি যান, তাহলে হয়তো তারা প্রাথমিক চিকিৎসা পেয়ে অনেকটাই সুস্থ হতে পারেন। কিন্তু এই যে সময়ের যে ব্যবধান, বিভিন্ন জেলা থেকে ময়মনসিংহে আসা, এতেই কিন্তু রোগীর অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। ধন্যবাদ আপনাকে শাহিদ। ময়মনসিংহ থেকে জানছিলাম। চট্টগ্রামে যেতে চাই, করোনা পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আপনি সকাল থেকে টিকার বেশ কিছু খবর জানিয়েছিলেন, উপচে পড়া ভিড় এবং অন্যান্য অভিযোগের কথা বলছিলেন, এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন?
তো এই মুহূর্তের পরিস্থিতিও যদি আমি বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই জেনারেল হাসপাতালটির ঠিক আমার পিছনে প্রচুর মানুষ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। তাদেরকে জানানো হয়েছে যে মডার্নার যে দ্বিতীয় ডোজ সেটি শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রচুর মানুষ যারা আছেন তারা দাঁড়িয়ে আছেন। আর এই যে নারীদের যে প্রবেশ পথটি দেখছেন, সেই নারীদের প্রবেশ পথের পাশেও কিন্তু পুরুষরা এসে দাঁড়িয়ে আছেন, একটু প্রবেশের চেষ্টা করছেন। বৃষ্টিতে ভিজে সকাল থেকে দাঁড়িয়ে আছেন, তাদের সবারই প্রত্যাশা শেষ পর্যন্ত যেন টিকাটি নিয়ে তারা বাসায় ফিরতে পারেন। তবে এখানকার যে সাধারণ মানুষগুলো আছে যারা টিকা প্রত্যাশী, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের বেশ কিছু অভিযোগ ছিল। তাদের সব থেকে বড় অভিযোগটা ছিল যে গেট দিয়ে যাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাদের বেশিরভাগই লাইন মেনটেন করেনি কিংবা লাইনে দাঁড়ায়নি, অথবা আরও একটি অভিযোগ তারা করেছেন, সেটি হচ্ছে যে যারা ভিআইপি মানুষ আছেন, যাদের পরিচয় এখানকার স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের, তাদেরকে প্রবেশে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়টি আসলে কেন এমন অব্যবস্থাপনা সেটি জানতে আমরা এখানকার যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো অব্যবস্থাপনাই হচ্ছে না, শুধুমাত্র টিকার যাদের SMS গেছে মোবাইলে, সেই SMS ছাড়াও যারা এখানে এসেছেন সেই কারণে এই মানুষের ভিড় এবং সেটি সামলাতে হিমশিম খাচ্ছেন। তবে এই কেন্দ্রটিতে প্রথম ডোজ দেওয়া হচ্ছে না, যার কারণে ভিড় বেশি হওয়ার কথাও নয়। প্রথম ডোজটি দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী ফিরিঙ্গি বাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরও একটি হাসপাতালে। তবে এই যে বিশাল যে অব্যবস্থাপনাটি সেটি সকাল থেকেই চলছে, কিছুক্ষণ আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তৌহিদ, আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে টিকার পরিস্থিতি যাচ্ছিলাম। এদিকে দেশে এত বড় পরিসরে করোনার গণটিকা কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলেও তৃতীয় লিঙ্গের মানুষ এখনও এই টিকা কার্যক্রম থেকে একেবারে উপেক্ষিত। জাতীয় পরিচয়পত্রের জটিলতা ও সুরক্ষা অ্যাপে তৃতীয় লিঙ্গের কোনো কোটা না থাকায় আক্ষেপ রয়েছে তাদের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, খুব শিগগিরই তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। 25 বছর বয়সী যে কোনো মানুষকে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। তবে 6 মাস পেরোলেও কর্মসূচিতে ঠাঁই হয়নি তৃতীয় লিঙ্গের মানুষদের। এই জনগোষ্ঠীর কর্মসংস্থান বলতে গণপরিবহন, রাস্তাঘাট, বাজার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ গান করা। কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় না আসায় ঝুঁকির মুখে রয়েছেন তারা। পেটের জন্য তো আমি টাকা উঠাই, এখন আমার থেকে যদি ওরা সংক্রমণ হয় তাইলে আমার তো কিছু করার নাই। আমি ভ্যাকসিন নিতে গেলে আমাকে তো ভ্যাকসিন দেওয়া হয় না। লোকজন নিজে পরিচিত লোক লাগবে, লোক ছাড়া তো দিতে পারতেছি না। ওনারা যে আমার কাছে আসে, কাছাকাছি আইসা টাকা নেয়, তাইলে আমাদেরও তো আশঙ্কা থাকতে পারে। আগ্রহ থাকলেও জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের জটিলতায় টিকা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষরা। ঠাঁই হয়নি সুরক্ষা অ্যাপের তালিকাতেও। আমাদের ভিতরে তো শিক্ষার হার কম, বুঝে না যে কিভাবে অ্যাপস পূরণ করবে। যেখানে ভ্যাকসিন দিবে সেখানে গেলে তার তো ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড নাই। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র করার পথ এখনও সহজ হয়নি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য। সরকারিভাবে স্বীকৃতি পেলেও তার বাস্তবায়ন নেই বলেই অভিযোগ তাদের। সরকারি কাজ ঢিলাঢালা চলছে এরকম, কিন্তু আমি জানি কাজ আছে, প্রয়োগ নাই। তো এত মানুষকে আমরা এই করব, সেই করব, এটা করবো, সেটা, কিন্তু আসলে মূলত জায়গায় তারা মূল স্রোতধারায় কি নিয়ে যেতে পেরেছে কি? কেবল টিকাই নয়, করোনায় আক্রান্তর হিসেবেও নেই তৃতীয় লিঙ্গের তথ্য। শুধু নারী পুরুষ ভেদে আক্রান্ত ও মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানিয়েছেন, শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। প্রথম ইয়েতে যারা ছিল তাদের জন্য বেশি করে চিন্তা করছিলাম, তো এটা নিয়ে একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করছে আমাদের লোকেরা। ওরা এটা তো ডিসমিনেট করবে খুব তাড়াতাড়ি। গণটিকাদানের এই সময়ে একটি সম্প্রদায়কে টিকার বাইরে রাখা অমানবিক বলছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেওয়া পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিব সভায় তিনি বলেছেন, উন্নয়নের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত সচিব সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, উন্নত দেশ গড়তে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, আর সেটি করতে পারলেই মানুষের কাছে তার সুফল পৌঁছাবে। তিনি আরও বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে, এর সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই কাজ করছে আওয়ামী লীগ সরকার।
আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলি মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যাতে যথাযথভাবে হয় এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়, দারিদ্রের হাত থেকে মুক্তি পায়, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা পায়। তার যেমন বাংলাদেশ যেন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি। ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান গঠনের উদ্দেশ্যে 2 দশক পর দেশে ফিরলেন তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। মঙ্গলবার গোষ্ঠীটির রাজনৈতিক শাখার মুখপাত্র মোহাম্মদ নাইম ওয়ারদাক এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। কান্দাহার বিমানবন্দরে জ্যেষ্ঠ এই নেতাকে উষ্ণ অভ্যর্থনার ভিডিও পোস্ট করেন অনেকে। বীরের মর্যাদায় তাকে বরণ করে নেন তালেবান নেতা সমর্থকরা। বিভিন্ন গণমাধ্যম বলছে বারদারি হতে যাচ্ছেন আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট, অথচ গেল 20 বছরে নিজ দেশ আফগানিস্তানে ছিলেন না তিনি। কাতার থেকে পরিচালনা করতেন তালেবানের রাজনৈতিক শাখা। 2010 সালে আব্দুল গনি বারাদারকে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান থেকে সেনাবহর ছাড়ার প্রক্রিয়া জোরালো করলে যুক্তরাষ্ট্রের অনুরোধে 2018 সালে তাকে মুক্তি দেওয়া হয়। এদিকে নারী অধিকারে তালেবানের উদার নীতি ঘোষণার পর চলছে মিশ্র প্রতিক্রিয়া। আশাবাদ জানিয়েছেন দেশটির নারী অধিকার কর্মীরা, তবে পরিকল্পনাটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আফগান নারীদের মাঝে আতঙ্ক কমবে না। তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার একদিন পরের দৃশ্য টেলিভিশনে উপস্থাপনা করছেন নারী সাংবাদিক। তার বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তালেবান নেতা। এই দৃশ্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্বে। নারীদের কুক্ষিগত করে রাখার জন্য যে তালেবানের পরিচয় বিশ্বজুড়ে, সে তালেবানের এমন পরিবর্তন জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যদিও তালেবান নেতারা বলছেন নারীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হবে, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবে নারীরা, বাধা দেওয়া হবে না শিক্ষা গ্রহণেও। তবুও শঙ্কা কাটছে না আফগানিস্তানের সাধারণ নারীদের মাঝ থেকে। তালেবান যে পরিকল্পনার কথা বলছে সেগুলো নারীদের জন্য খুবই আশাবাদী, কিন্তু যতক্ষণ বাস্তবে এর কোনো প্রতিফলন না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত এটা কেউ বিশ্বাস করতে চাইবে না। তাই স্বাভাবিকভাবেই আফগান নারীরা আতঙ্কে রয়েছে। এই বিষয়ে তালেবানের অবস্থান আরও স্পষ্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোন সেক্টরে কি ধরনের কাজ সেই বিষয়ে কোনো কিছু স্পষ্ট করা হয়নি। এর পাশাপাশি নারীদের কি ধরনের শিক্ষা এবং সেটার মাত্রা কতটুকু সেই বিষয়েও রয়েছে ধোঁয়াশা। তাই যতটা ইতিবাচক কথা তালেবান বলছে, বাস্তবতা তেমন না হওয়াটাই স্বাভাবিক। 2 দশক আগে ক্ষমতা আসার পর নারীদের শিক্ষা এবং কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে আত্মগোপনে গেলেও থেমে নেই জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম। ভার্চুয়াল মাধ্যমেই বেশি সরব তারা। কমপক্ষে 1/2 সাইটের মাধ্যমে নিয়মিত নানা দিক নির্দেশনা দেওয়া হয় কর্মীদের। এমন একটি সাইটে সোভিয়েত আফগান যুদ্ধে নিহত 24 বাংলাদেশির তালিকা পেয়েছে যমুনা নিউজ টিম। তাই অনলাইনে জোরালোভাবে উগ্রবাদ বিরোধী প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। জঙ্গি কার্যক্রম নিয়ে রিয়াজ রায়হানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথমটি। শায়খ রহমান বাংলা ভাই যুগের অবসানে আত্মপ্রকাশ নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো প্রায় 10টি উগ্রবাদী সংগঠনের। লেখক ব্লগার হত্যার পর তাদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। 2014 সাল থেকে গেল কয়েক বছরে মারা গেছে এসব সংগঠনের অন্তত 80 সদস্য। কোন ঠাসা হয়ে অনলাইনে প্রচারণা বাড়ায় উগ্রবাদের। এটি একটি উগ্রবাদ প্রচারণার সাইট। সদস্য সংগ্রহ থেকে ছোট বড় হামলার নির্দেশনা দেওয়া হচ্ছে নিয়মিত। অনুসন্ধানে জানা গেছে এটি পরিচালনা করছে আন্তর্জাতিক চরমপন্থী ও সালাফিবাদী সংগঠন আল কায়দার দক্ষিণ এশীয় ইউনিট। এই সাইটেই প্রথমবারের মতো পাওয়া যায় সোভিয়েত আফগান যুদ্ধ ও পরবর্তীতে মারা গেছে 24 বাংলাদেশি। অনলাইন প্রচারে উদ্বুদ্ধ হয়ে তালেবানের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশ থেকে আফগানিস্তানে কয়েক যুবক যাবার খবর আছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। অনলাইনে এরকম আহ্বান সম্বলিত এরকম পোস্ট আমরা মাঝে মধ্যে দেখতে পাই। এরকম যারা আহ্বান জানাচ্ছে তাদেরকেও আমরা শনাক্ত করছি এবং আমরা ইতিমধ্যে 2-1জনকে শনাক্তও করেছি। তারা এখন অনলাইনে তারা খুব অ্যাক্টিভ এবং তাদের ফোকাসটা আসলে মূলত খেলাফত তৈরি করা নয় শুধুমাত্র,
তারা আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক ডেভেলপ করা তাদের হচ্ছে মূল উদ্দেশ্য। তাদেরও কিন্তু নিজস্ব একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স মনিটরিং টিম আছে। গবেষকরা বলছেন, ভার্চুয়াল মাধ্যমে যে মাত্রায় সরব উগ্রবাদীরা বিপরীত কার্যক্রম, ততটাই নীরব। প্রযুক্তির দিক থেকে শক্ত অবস্থান তৈরি করতে না পারলে নিয়ন্ত্রণ নেওয়া কঠিন হবে বলে মনে করেন গবেষকরা। এখন আমাদের টেকনোলজি চলে গেছে ডার্ক নেটে, ডিপ নেটে, সুতরাং সারফেস নেটটাকে আমাদের ধরতে যে পরিমাণ বেগ পেতে হয় ক্ষেত্র বিশেষে, সুতরাং ডিপ ওয়েব বা ডার্ক নেটে আসলে এটাকে মনিটর করাটাই কঠিন। তারপর এদেরকে ধরাটাও কিন্তু কিছুটা জটিল। বিভিন্ন ট্রাফিক এবং নেটওয়ার্ক অ্যাক্সেস ট্রান্সলেটর এবং বিভিন্ন ট্রাফিক মনিটরিং করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে এজেন্সির একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সুতরাং এক্ষেত্রে যে ব্যাপারটি এতগুলো স্টেক হোল্ডারকে আসলে যৌথ সমন্বয় একসাথে সাধিত করাটা কিন্তু একরকমের চ্যালেঞ্জ। যারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে তাদের সদস্য সংগ্রহ করত এবং অনলাইনের বিভিন্ন সিক্রেট গ্রুপের মাধ্যমে তারা এই সকল বিভিন্ন তথ্য আদান প্রদান করত, এখন পর্যন্ত আমরা র্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে এদের বেশ কয়েকটি যেই গ্রুপ যারা অনলাইনে পরিচালনা করত, যে সিক্রেট গ্রুপ, এদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি, এদেরকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। জানা গেছে অন্তত অর্ধশত সাইটের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদীদের নানা মুখে নির্দেশনা দেয় আন্তর্জাতিক সংগঠনগুলো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির আন্দোলন মানেই ভাঙচুর আর সহিংসতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টিই মূল লক্ষ্য। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আলোচনা সভা ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিভিন্ন দুর্যোগে বিএনপি বিভ্রান্তি তৈরি করছে, সবকিছুতেই তারা রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে শুধু ফটো সেশন করাই দলটির কাজ। বিএনপির আন্দোলন মানেই হলো ভাঙচুর, বেশ কতগুলো গাড়ি ভাঙচুর এবং পুলিশের উপর অহেতুক ইট পাটকেল নিক্ষেপ করে। বিএনপির মহাসচিব কি জানেন, সরকার নয়, প্রকৃতপক্ষে বিএনপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে ফের 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। এদিকে তার জামিন শুনানির দিন আগামীকাল নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল। সোমবার রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবী মুজিবুর রহমান পরিমণির জামিন আবেদন করেন। পরে শুনানির জন্য আদালত আজকের দিন নির্ধারণ করেন। এর আগে গত 13 আগস্ট দ্বিতীয় দফায় 6 দিনের রিমান্ড শেষে পরিমণির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। গত 4 আগস্ট এই নায়িকাকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। অভিযানে এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। যেহেতু মামলাটা তদন্তাধীন, কিন্তু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এই যে সে এই রিমান্ডে চেয়েছে। কোর্ট থেকে আমরা জানলাম যে তার যেহেতু রিমান্ড প্রেয়ার আছে, এখন আর জামিন শুনানি করা সম্ভব নয়। যেহেতু রিমান্ড প্রেয়ার করেছেন, এখন আমরা দেখব এবং আগামীকাল সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আমরা প্রদান করব, কেন তারা রিমান্ড বারবার চাচ্ছেন। রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে 500 গ্রাম আইস, 88,000 পিস ইয়াবা এবং মাদক চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মিয়ানমার থেকে ইয়াবার সঙ্গে ক্রিস্টাল মেথ বা আইসের মতো অত্যন্ত ব্যয়বহুল মাদকও চোরাচালান হচ্ছে। ক্রিস্টাল মেথ বিত্তবান ও তাদের বখাটে সন্তানরা নিয়ে থাকে। মূলত সীসা লাউঞ্জে এসব মাদক বিক্রি হয়। এদিকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ আলাদা এক অভিযানে 25,000 ইয়াবা উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে 2 জনকে। এক ব্যক্তি আরেক ব্যক্তি যেভাবে আনবে, কেউ কাউকে চিনে না, সেভাবেই তারা আসতেছে। আমরা যখন ক্যারিয়ারগুলি গ্রেপ্তার করেছি, আমরা আগে এবং পরে কোথায় সাপ্লাই হবে আমরা তদন্তে এগিয়ে বের করে ফেলবো। বর্ডার এলাকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও আমরা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবো। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যে মূল হোতা যারা আছে তাদের সাথে যদি আমরা রিচ করবো। ভুয়া উপসচিব ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে বিদেশ নেয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। পিবিআই বলে, আল আরাফাত ট্রাভেল অ্যান্ড ট্যুর নামে ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর নামে মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিত চক্রটি। রাজধানীর গুলশানের ইউনিকর্ন প্লাজা এই চক্রের অফিসের ঠিকানা থাকলেও সেখানে তাদের কোনো শাখা বা অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানায় পিবিআই। সে ভালো ভালো প্রশাসনের লোকজনের সাথে যোগাযোগ রাখে বা উচ্চ পর্যায়ে যেসব ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ রেখে সে বিভিন্ন গাড়ি ইম্পোর্ট করে এবং কোথাও কোথাও সে ডিএস হিসাবে, ডেপুটি সেক্রেটারি হিসাবে সে পরিচয় দেয় এবং সে ভিজিটিং কার্ড দিয়ে থাকে।
তো আমরা বলবো যে এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। ভোলার তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। ভোর 4:30টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা কর্তৃক পরিচালিত অভিযানে আটক করা হয় তাদের। আটককৃতরা ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার মৃত মোহাম্মদ জালুর আলী এবং কুখ্যাত ডাকাত মহসিনের ছেলে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল, রামদা, কুড়াল, দেশীয় অস্ত্রের ব্যারেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত 2টি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়। পরবর্তীতে ডাকাত সদস্যের অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল সহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। মহামারী করোনা মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো সামাজিক দুর্গ নামের প্রকল্প দিনাজপুরে বেশ প্রশংসা কুড়িয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মিলছে টেলিমেডিসিন সেবা। হটস্পটগুলোতে কাজ করছে মোবিলাইজার টিম। বিতরণ করা হচ্ছে মাস্ক। চলছে সচেতনতামূলক কার্যক্রম। প্রত্যন্ত পল্লীতে স্বাস্থ্যসেবা দিতেই এই যাত্রা। লক্ষ্য দিনাজপুরের ঘরে ঘরে করোনার সচেতনতা তৈরি, চিকিৎসা সেবা নিশ্চিত করা। রোমানা ইয়াসমিন ও সাবিনা ইয়াসমিন বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্যকর্মী। বাড়ি বাড়ি গিয়ে তারা কথা বলছেন, উপসর্গধারীদের খুঁজে দিচ্ছেন টেলিমেডিসিন সেবা, দিচ্ছেন সচেতনতামূলক নানা পরামর্শ। সেবা পাচ্ছেন অন্তঃসত্ত্বা নারীসহ অন্যরাও। তারা কোভিড-19 থেকে কিভাবে বাঁচবে সেই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি এবং তারা যেন বাসায় বের হওয়ার সময় মাস্ক অবশ্যই পরে, সে কারণে আমরা প্রত্যেক বাড়িতে মাস্কও দিয়েছি। করোনাকালে ঘরে বসেই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় খুশি গ্রামের নারীরা। ব্র্যাক থেকে রাপারা আসে, পরামর্শ দেয়। আমরা গর্ভবতী মানুষ, আমরা যে কোনো সুযোগ সুবিধা সব কিছুই ওদের কাছ থেকেই পাই। মাস্ক দিছে এবং সচেতন হওয়ার জন্য বলছে, পরামর্শ দিছে। গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। নারী কর্মীরা যখন ঘরে সেবা দিচ্ছেন, তখন হাটবাজারগুলোতে সুরক্ষা দিতে কাজ করছে ব্র্যাকের পুরুষ কর্মীরা। হটস্পটগুলোতে চলছে সচেতনতামূলক মাইকিং। বিনামূল্যে মাস্ক বিতরণ করছে কমিউনিটি মোবিলাইজাররা। হাট বাজারে গেলে, ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করা এবং সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সমস্ত কাজগুলো ওদেরকে আমরা সবাইকে সুন্দর করে বুঝিয়ে বলতেছি। স্বাস্থ্যবিধি মেনে চলছেন পুরুষরা। বদলে গেছে গ্রামীণ জনপদের দৃশ্যপট। দোকানদার মানুষ, কিন্তু মাস্ক পরার আমার খেয়াল থাকে না। ব্র্যাক থেকে আমি মাস্কটা পাই, খুব খুশি হলাম। এত বড় যে একটা উদ্যোগ নিচ্ছে, এর জন্য আমরা সবাই আনন্দিত। করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ নামের এই প্রকল্পটি চলছে দিনাজপুরের গ্রামে গ্রামে। বাস্তবায়নে ব্র্যাক সহ 5টি বেসরকারি সংস্থা প্রশাসনের সাথে সমন্বয় করে এগিয়ে চলছে কার্যক্রম। আমাদের স্বাস্থ্যকর্মীরা গ্রামের প্রতিটি বাড়িতে যেয়ে মাস্ক বিতরণ করতেছে এবং মানুষকে শিখাইতেছে কীভাবে করোনাকালীন আপদ থেকে মানুষ মুক্তি পাবে। একটা জেলা উপজেলা পর্যায়ে যে ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করছি, সেটা আমরা সব সময়ের জন্য জেলা এবং উপজেলা প্রশাসনকে অবহিত করছি। যখন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটলো, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সিএসও অ্যালায়েন্সের সাথে আমরা একটি কর্মসূচি হাতে নিই এবং সেই কর্মসূচিটির নাম হচ্ছে কমিউনিটি ফোর্ট ফর রেজিস্টিং কোভিড-19 ইন বাংলাদেশ। স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে প্রত্যন্ত পল্লীতে। প্রশাসনের পক্ষ থেকে তাদের এই আন্তরিকতাকে সাধুবাদ জানাই যে সরকারের প্রতিটি উদ্যোগে তারা আমাদেরকে প্রশাসনকে সাহায্য করবে তথা তাদের মাধ্যমে জনগণ উপকৃত হবে। জেলার 13 উপজেলায় 735টি এলাকাকে হটস্পট চিহ্নিত করা হয়েছে। গেল জুন থেকে শুরু হয়েছে কার্যক্রম। মাঠে আছে ব্র্যাকের 147 জন কর্মী। লক্ষ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি 8 লাখ মাস্ক বিতরণ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিশিষ্ট শিল্পপতি আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক এমপি আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 83 বছর। রাজধানীর লালবাগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
লকডাউন প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমতে শুরু করেছে। এখন বন্দরে কন্টেইনার আছে 36,000। স্বাভাবিক হয়ে আসছে আমদানি রপ্তানি কার্যক্রম। বেসরকারি আইসিডি থেকেও পণ্য খালাসে গতি ফিরেছে। এদিকে বেসরকারি আইসিডির পরিবর্তে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি আমদানি পণ্য খালাসের পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম বন্দরকে অনুরোধ করেছে বিজিএমইএ। পোশাক শিল্পকে অতিরিক্ত খরচ ও পণ্য খালাসের বিলম্ব থেকে রক্ষার জন্য এই আহ্বান জানায় সংগঠনটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা কাঁচামালবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ড থেকেই খালাস করতে পোশাক মালিকদের পূর্বে সময় লাগতো 2 দিন, এখন বেসরকারি আইসিডি থেকে সেই কন্টেইনার খালাস করতে সময় লাগছে 7 দিন। পণ্য খালাসের এই দেরির কারণে পোশাক উদ্যোক্তাদের আর্থিক মাশুলও গুনতে হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেক পিছিয়ে বাংলাদেশ ও আফগানিস্তান। করোনা মহামারীর মধ্যে বাণিজ্য কিছুটা বাড়লেও রাজনৈতিক পট পরিবর্তনে স্থবিরতা তৈরি হয়েছে। নতুন ব্যবস্থাপনায় বাণিজ্য নীতি কৌশল কেমন হবে তার উপর নির্ভর করছে সবকিছু। তবে বিশ্লেষকরা বলছেন নতুন নেতৃত্বে সম্ভাবনাও তৈরি হতে পারে। আঞ্চলিক বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে আগ্রহী ব্যবসায়ীরা। আফগানিস্তানে রপ্তানি কিংবা দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানি কোনোটাই উল্লেখযোগ্য নয়। তবে যুদ্ধবিধ্বস্ত কাবুলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে শুরু হয়েছিল ইতিবাচক ধারা। করোনা মহামারীতেও আফগানিস্তানের সাথে বাড়তে থাকে রপ্তানি বাণিজ্য। গেল অর্থ বছরে দেশটিতে রপ্তানি হয় $86 লাখ পণ্য, যা আগের বছরের চেয়ে 50 ভাগ বেশি। রপ্তানি করা পণ্যের মধ্যে ওষুধের চাহিদাই সবচেয়ে বেশি। এখান থেকেই আসে $76 লাখ বেশি। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে দ্বিপাক্ষিক বাণিজ্যে তৈরি হতে পারে সংকট। একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণভাবেই এটা বলা যায় যে আমাদের যে আমদানি রপ্তানি যে কার্যক্রম এটাও ব্যাহত হবে। বাংলাদেশের সামগ্রিক আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা যৎসামান্য হলেও যারা আমদানি করছেন আর যারা রপ্তানি করছেন তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। বন্ধ হওয়ার সুযোগ নাই, কেন নতুন কোম্পানি বসে তাদের তো ওষুধ লাগবে। সস্তা কোয়ালিটি ওষুধ বলতে বাংলাদেশ বোঝায়। অতএব আমার মনে হয় না যে তারা ইগনোর করবে, তারা বরং আর তার বাংলা যদি গোড়াও হয় তো আমরা বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, এটাও একটা সিম্প্যাথি তাদের মধ্যে থাকবে। শুধু ঔষধই নয়, দেশটিতে রপ্তানি হয় প্রক্রিয়াজাত খাবার, ফলের জুস ও পোশাক সহ 30টির মতো পণ্য। বিশ্লেষকরা বলছেন রপ্তানি বাণিজ্যে এখন সংকট হলেও দীর্ঘমেয়াদে উন্মুক্ত হতে পারে সম্ভাবনার দ্বার। তবে তালেবানদের ব্যবসায়ী নীতির উপর নির্ভর করছে সবকিছু। আমাদের সাময়িক একটি ক্ষতি হবে, কিন্তু সেটা শুধু আমাদের না, প্রত্যেকের যারা ব্যবসা করে। কিন্তু এগুলো আবার ঠিক হবে আশা করি। রাষ্ট্রের সম্পর্কের চেয়ে মানুষের সম্পর্ক বেশি, সুতরাং আমি মনে করি যে এটা থেমে যাবে না। তবে কি অর্থনৈতিক নীতি ওই দেশ তালেবান সরকার নিবে তার উপর নির্ভর করবে বাণিজ্য আরও বাড়বে কিনা। অবস্থা যখন একটু শান্ত হবে তখন আফগান সরকারকে নির্ধারণ করতে হবে যে তারা বাংলাদেশের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক আমদানি রপ্তানি বাণিজ্য আছে এটা অব্যাহত রাখতে চান কিনা। সেটা যদি অব্যাহত রাখতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকেও আবার পুনরুস্থাপিত করতে হবে। তো এটা তাদের একটা সিদ্ধান্তের ব্যাপার। রপ্তানির পাশাপাশি আফগানিস্তান থেকে আমদানিও করে বাংলাদেশ। বিদায়ী বছরে $2 কোটি পণ্য আমদানি হয়, যা আগের বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এএফসি কাপ ফুটবলের খবর। আজ ডি গ্রুপের লড়াই মালদ্বীপের রাসমি ধান্দু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে মাজিয়ার সাথে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। একই গ্রুপের আরেক ম্যাচে বিকেল 5টায় মুখোমুখি হবে মোহনবাগান ও বেঙ্গালুরু। 2019 সালে এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছিল কিংস। তবে করোনার কারণে সেবার আসর বাতিল হয়ে যায়। এরপর আবার নিজেদের গুছিয়ে নিয়ে এএফসি কাপের জন্য প্রস্তুত বাংলাদেশের চ্যাম্পিয়নরা। কিংস নিজেদের সব শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতেই জয় পেয়েছে। প্রতিপক্ষের সাথে খেলা হলেও বাড়তি সতর্ক অস্কার ব্রুজনের দল। এদিকে মাজিয়ারও সবশেষ 5 ম্যাচে 4 জয়। তবে সবকিছু বিবেচনায় বাংলাদেশই আজ ফেভারিট হিসেবে মাজিয়ার বিপক্ষে মাঠে নামবে। মালদ্বীপে আসার আগে আমাদের লিগ ম্যাচ ছিল, সেখানে আমরা খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলছি। তো অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে এরকম কম্পিটিটিভ ম্যাচ খেললে মনে হয় টিমের জন্য এটা অনেক ইতিবাচক। আর আশা করি কালকে আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। টানা 2 বছর তৃতীয় ও দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে 1975-এ সেই সময়কার প্রথম বিভাগে জায়গা করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। অভিষেক ম্যাচেই 1-0 গোলে আবাহনীকে হারিয়ে চমক। এরপর তারুণের প্রতীক হয়ে দেশের ফুটবলে তৃতীয় শক্তি দল হতে সময় নেয়নি তারা। 2004 সালে শিরোপা জিতলেও সবসময় তারা ছিল শিরোপার লড়াইয়ে।
হালের নানা কারণে সময়টা ভালো যাচ্ছিল না তাদের। অতঃপর 46 বছর পর দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল থেকে বিদায় হলো ব্রাদার্স ইউনিয়নের। তবে হাল ছাড়তে রাজি নন সাবেকরা। বিশ্বাস অচিরেই পুরনো রূপে ফিরবে ঢাকা লিগের এই কমলা রঙের শক্তি। 1973 সালে তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন, পরের বছরই দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন। সে সময়কার জমাট ফুটবলে এমন বিস্ময়কর ঘটনা ঘটিয়ে নিজেদের আগমনী বার্তা দিয়েছিল গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। পরের বছর 75 সালে প্রথম বিভাগে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী আবাহনীকে হারিয়ে চমক। নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে শুরু থেকেই কমলা রঙের ব্রাদার্স ইউনিয়ন তারুণ্যের প্রতীক, সেই সাথে দেশের ফুটবলে তৃতীয় শক্তি হয়ে ওঠা। আবাহনী মোহামেডানের সাথে শিরোপার লড়াইয়ে প্রতি বছর টিকে থাকলেও প্রথমবার লিগ চ্যাম্পিয়ন তারা 2004 সালে। এরপর সাংগঠনিক ব্যর্থতা আর সামগ্রিকভাবে ফুটবল মান হারানোয় 2010 সাল থেকেই হারিয়ে যাওয়ার পথে ব্রাদার্স। এ সময় কয়েক দফায় অবনমনের শঙ্কাতেও পড়েছিল তারা। এবার শঙ্কা নয়, বাস্তব সত্য। দাপুটে ব্রাদার্সের আর টিকে থাকা হলো না দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে। অগণিত সমর্থকদের সাথে ক্লাবের হয়ে মাঠ কাঁপানো সাবেক সেই ফুটবলারদেরও কষ্টের শেষ নেই। তেমনই একজন আব্দুস সালাম আপ্লুত কণ্ঠে বললেন, টাকাটাই এখন মূল বের। আমরা যেমন আগে ভালোবাসা খেলছি, খোকাবাই বলছে খেলতে হবে যে উদার का বিরিয়ানি সে ইদার का ডাল ভাত বহুত আচ্ছা, বাস ওই এক কথাই থেকে গেছি। 75 সালের প্রথম বিভাগ লিগের অভিষেক ম্যাচে আবাহনীকে তারা হারিয়েছিলেন সালামের একমাত্র গোলে। প্রিয় দলের অবনমনের নেপথ্যের কারণ জানালেন সেই সালামি। আমাদের জার্মান কোচ ছিল, হ্যাঁ, সে থাকলে অলরেডি আমরা একটা পজিশনে থাকতে পারতাম। আমাদের কোচই নেই, আমাদের কোনো প্লেয়ারের কোনো স্টাবলিশ নেই। আজকে আছে কালকে নেই, ফরেন প্লেয়ার আছে কালকে নাই। ভক্তকুলের অনুরোধ পেশাদার লিগে রেখে দেওয়া হোক ব্রাদার্সকে। তবে সাবেকদের অনেকেই মনে করেন সামনের মৌসুমেই নতুন রূপে ফিরবে দ্য অরেঞ্জ। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী 5 সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। আর এই হাই ভোল্টেজ ম্যাচের রেফারি প্যানেল ঘোষণা করা হয়েছে এরই মধ্যে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তাই তো ম্যাচ রেফারিং হতে হবে খুব সূক্ষ্ম। বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই 5 সেপ্টেম্বর এই ম্যাচের রেফারির দায়িত্ব পেয়েছেন ভেনেজুয়েলার হেসুস ভালানজুয়েলা। গত কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচে রেফারিং করার অভিজ্ঞতা আছে তার সাথে সহকারী 2 রেফারি হিসেবে থাকবেন লুবিন তোরেবেলা ও তুলিও মোরেনা। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন কার্লোস বেটানকুর। সেই সাথে ভিডিও অ্যাসিস্টের জন্য দায়িত্ব পেয়েছেন হুয়ান লিওন। আগামী 18 মাসের মধ্যে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্থিক কাঠামো পুনর্গঠন করা হবে বলে আশ্বাস ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার। সোমবার সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বার্সেলোনার ভেঙে পড়া আর্থিক অবস্থার কথা সবার জানা। দীর্ঘদিনের অপরিকল্পিত বেতন কাঠামো ও বেশি দামে খেলোয়াড় দলে ফেরানো এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনায় ক্লাবটির ঋণ দাঁড়িয়েছে 1.35 বিলিয়ন ইউরোতে, যার মধ্যে 673 মিলিয়নই ব্যাংক থেকে নেয়া। কিন্তু এমন দুঃসময়ে আশার আলো দেখাচ্ছেন ক্লাব সভাপতি। তিনি জানান 17টি প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করতে চায় বার্সেলোনাতে। ফলে বার্সেলোনার ভেঙে পড়া আর্থিক অবস্থার উন্নতি আগামী 18 মাসেই সম্ভব হবে বলে আশাবাদী তিনি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শায়লা ইসলাম। যাবার আগে আপনাদেরকে আবারও মনে করাতে চাই, সবাই ঘরে বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সাথে থাকুন।